22শে ফেব্রুয়ারি 2026 রবিবার সকাল। পৃথিবীর কেউ কল্পনাও করতে পারেনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাদক সম্রাট লুকিয়ে আছে মেক্সিকোর একটি শান্ত পাহাড়ি পর্যটন শহরে। সবুজ পাহাড়, ছোট দোকান, পর্যটকদের ভিড়, কিন্তু এই শান্ত শহরের পাশের জঙ্গলের ভিতরে লুকিয়েছিল এমন একজন মানুষ যার মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা সরকার $5 মিলিয়ন। এর নাম এল মেনচো। আজকের গল্প শুধু একজন অপরাধীর গল্প নয়, এটি ক্ষমতা, টাকা, রাজনীতি এবং পুরো একটি সিস্টেম কিভাবে অপরাধ তৈরি করে সেই গল্প। নমস্কার, আমি সঞ্জয়। আপনারা দেখছেন চার কোণ ইউটিউব চ্যানেল। অভিযান 20 ফেব্রুয়ারি 2026। মেক্সিকান গোয়েন্দারা একটি গোপন সূত্রে তথ্য পায় এল মেনচোর ঘনিষ্ঠ একজন সহযোগী সন্দেহভাজনভাবে একটি নির্জন পাহাড়ি বাড়িতে যাতায়াত করছে। সেই মোতাবেক তদন্ত শুরু হয়। 22শে ফেব্রুয়ারি ভোরের আগে মেক্সিকোর স্পেশাল ফোর্স, ন্যাশনাল গার্ড, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সকল অফিসাররা পুরো এলাকা ঘিরে ফেলে। হেলিকপ্টার কম ব্যবহার করা হয় যাতে অপরাধীরা টের না পায়। সৈন্যরা আস্তে আস্তে এগোতেই শুরু হয় গুলি। কার্টেলের বন্দুকধারী বাহিনীরা পাল্টা হামলা চালায়। তীব্র বন্দুক যুদ্ধে কয়েকজন নিহতও হয়। এল মেনচো পালিয়ে জঙ্গলের অনেকটা ভিতরে ঢুকে যায়, কিন্তু শেষ পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে। তাকে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। একজন ডিইএ কর্মকর্তা, অর্থাৎ ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা বলেন, এটি মাদক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অভিযান। কিন্তু এর মধ্যে আসল প্রশ্ন হলো, এই এল মেনচো কে ছিল? তাহলে আসা যাক পরবর্তী পার্টে। গল্প শুরু 1966 সালে মেক্সিকোর দরিদ্র শহর আগুইলিলা, আর এখানেই জন্মগ্রহণ করেন এল মেনচো। এল মেনচোর আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস। এই এল মেনচোর পরিবার ছিল অ্যাভোকাডো চাষি। দারিদ্র্যের কারণে সার্ভান্তেজ অর্থাৎ এল মেনচো পঞ্চম শ্রেণীতেই স্কুল ছাড়ে এবং 14 বছর বয়সে তার কাজ ছিল অবৈধ গাঁজা ক্ষেত পাহারা দেওয়া। পরবর্তীতে ভালো জীবনের আশায় সে আমেরিকায় যায়, কিন্তু নতুন স্বপ্নের খোঁজে আমেরিকায় আসলেও সে আস্তে আস্তে প্রায় অপরাধের ঠিকানাকে নিজের সঙ্গী বানাচ্ছে। 1986 সালে অবৈধ বন্দুক ও চুরি মামলায় গ্রেপ্তার হয় আমেরিকান পুলিশের হাতে। 1992 সালে হেরোইন বিক্রি করতে গিয়ে আবারও ধরা পড়ে সে এবং দীর্ঘদিন জেলে থাকে। পরবর্তীতে আমেরিকান পুলিশ তাকে ডিপোর্টেশন করে, অর্থাৎ নিজের দেশে ফেরত পাঠায়। 1997 সালে সে নিজের দেশ মেক্সিকোতে ফিরে আসে এবং এখানেই ঘটে তার জীবনের এক অদ্ভুত মোড়। এক অপরাধী থেকে পুলিশ, হ্যাঁ, অবাক হলেও সত্যি, একজন সাবেক মাদক ব্যবসায়ী পুলিশ অফিসার হয়ে যায়। এই সময়ে সে শেখে পুলিশ কিভাবে কাজ করে, কোথায় দুর্বলতা, কত টাকায় কাকে কেনা যায়। এই জ্ঞানই পরে তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। এরপর সে বিয়ে করে শক্তিশালী কার্টেল পরিবারের মেয়ে রোজালিন্ডাকে এবং সেখান থেকেই শুরু হয় সংগঠিত অপরাধে তার প্রবেশ। পরবর্তীতে সে পুলিশি চাকরি ছেড়ে জন্ম দেয় কার্টেলের। আসুন আমরা এই পর্বে জেনে নিই কার্টেল কি। কার্টেলটি হলো অপরাধ জগতের সংগঠিত দলের নাম। প্রথমে সে পুরনো কার্টেলের নেতার দেহরক্ষী ছিল, কিন্তু 2010 সালের মধ্যে এই কার্টেলের নেতারা মারা যায়, অনেকে জেলেও যায়। পরবর্তীতে মেনচো নেতৃত্বের অভাবে নিজের দল তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং নিজের দল তৈরি করে নাম দেয় CJNJ, অর্থাৎ কার্টেল জেলিস্কো নিউ জেনারেশন। এই কার্টেলে সাধারণত কোনো গ্যাং ছিল না, এটি ছিল আধা সামরিক বাহিনীর মতো সংগঠিত দল। সরকারের বিরুদ্ধে যুদ্ধ। 1 মে 2015 মেক্সিকান সেনাবাহিনী তাকে ধরতে অভিযান চালায়, কিন্তু কার্টেল বাহিনীও প্রস্তুত ছিল। আরপিজি রকেট লঞ্চার দিয়ে তারা সামরিক হেলিকপ্টারকে ধ্বংস করে। ভাবুন তো, এক মাদক ব্যবসায়ীর কার্টেল দল সেনাবাহিনীর বিমানকে মাটিতে নামিয়ে দিল।
এরপর শহর জুড়ে আগুন, রাস্তা অবরোধ, আতঙ্ক। এই ঘটনার মোকাবিলা করতে সরকারকে 10,000 সৈন্য নামাতে হয়। বিশেষজ্ঞরা বলেন, পাবলো এসকোবারের পর এত শক্তিশালী কাউকে দেখা যায়নি। কিভাবে এত শক্তিশালী হলো এল মেনচো? উত্তর লুকিয়েছিল দুই জিনিসে, মেথামফেটামিন আর ফেন্টানাইল। মেথ তৈরি করা সহজ, চীন থেকে রাসায়নিক এনে ল্যাবে বানানো যেত। 2018 সালের মধ্যে তাদের 100+ মেথ ল্যাব তৈরি ছিল, কিন্তু আসল টাকা আসতো ফেন্টানাইল থেকে। মাত্র 2 মিলিগ্রাম একজন মানুষকে হত্যা করার জন্য যথেষ্ট। একটি পিল বানাতে খরচ 10 সেন্ট, বিক্রি $10 থেকে $30 পর্যন্ত। অবিশ্বাস্য লাভ ছিল এই ফেন্টানিলের। এবার আমরা জানবো কার্টেলের শক্তিশালী হওয়ার সেই ভয়ঙ্কর নীতি। মেক্সিকোয় একটি শব্দ আছে, প্লাটাও প্লোমো, মানে টাকা নাও নইলে গুলি খাও। কম বেতনের রাজনীতিবিদদের ঘুষ দিয়ে পুরো শহরকে নিয়ন্ত্রণ করত এই কার্টেল। দশকের পর দশক ধরে দুর্নীতির এই সিস্টেমকে শক্তিশালী করেছে। এবার আসা যাক আমেরিকার ভূমিকায়। গল্পটি এখানে আরও জটিল। বিশেষজ্ঞরা বলেন কয়েকটি সিদ্ধান্ত কার্টেলকে আরও শক্তিশালী করেছে। 1. সীমান্ত বাণিজ্য বাড়ায়, ট্রাক চেক অসম্ভব হয়ে দাঁড়ায়। 2. লক্ষ লক্ষ কৃষক চাকরি হারায়। 3. আমেরিকা থেকে অস্ত্র পাচার বাড়ে। 4. ব্যর্থ অস্ত্র ট্র্যাকিং অপারেশন, ফলে চাহিদা আমেরিকায় আর সরবরাহ মেক্সিকোতে, ফলে বিশাল একটি চক্র তৈরি হয়। ফেন্টানাইল হেরোইনের চেয়ে 50 গুণ শক্তিশালী। 2023 সালে হাজার হাজার মানুষ শুধু এই ড্রাগসের কারণে মারা যায়। এল মেনচোর কার্টেল এই বাজারের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করত। এল মেনচোর মৃত্যুর খবর ছড়াতেই কার্টেল বাহিনী দেশ জুড়ে হামলা শুরু করে। রাস্তা অবরোধ, গাড়ি পোড়ানো, শহর বন্ধ, স্কুল বন্ধ। পশ্চিম মেক্সিকোর এই গুয়াদালাজারা শহর প্রায় ভূতের শহরে পরিণত হয়। এরপর কি হবে? তার ছেলে চেলে, স্ত্রী গ্রেপ্তার, ঘনিষ্ঠ নেতারাও বন্দী। এখন শুরু হতে পারে ক্ষমতার লড়াই। ইতিহাস বলে একজন ড্রাগস লর্ড মরলে দুজন নতুন অপরাধীর জন্ম হয়। কারণ সমস্যা শুধু একজন মানুষ নয়, সমস্যা পুরো সিস্টেম। যতদিন চাহিদা থাকবে, সরবরাহ থাকবে, যতদিন দারিদ্র, দুর্নীতি আর অস্ত্র প্রবাহ থাকবে, কার্টেলও থাকবে। এটি শুধু মেক্সিকোর সমস্যা নয়, এটি একটি বিশ্বব্যাপী সংকট। একজন মানুষের গল্প শেষ হয়েছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন চ্যানেল, তাই আপনাদের কাছে অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে অবশ্যই করে শেয়ার করুন। আমরা আগের ভিডিওতে জেফ্রি এপস্টিন নিয়ে আলোচনা করেছিলাম, আপনি গিয়ে একবার ভিজিট করতে পারেন ওই ভিডিওতে। সকল শেষে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।